আসসালামু আলাইকুম। আজকে আমাদের জার্নি শুরু হতে যাচ্ছে এখান থেকে বগুড়ার উদ্দেশ্যে। আমরা এখন গাড়িতে আছি, আমি, প্রিন্স এবং বাবু। আমাদের একমাত্র হুজুর, যে অনেক আগে আসার কথা, আনফরচুনেটলি সে একটা বড় ধরনের প্রকল্প শেষ করে চিটং থেকে ব্যাক করেছে গতকালকে রাত্রি ৩টার সময়। যে কারণবশত আমরা ১ ঘন্টার উপরে এখানে ওয়েট করছি। আশা রাখছি আগামী কয়েক মিনিটের মধ্যেই হয়তো এসে পড়বে, তারপর আমাদের যাত্রা শুরু হবে। তো এই ভিডিওটা যে কারণে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে একজন হুজুর আমাদের সাথে নন হুজুরের মতো জার্নি করে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। পথের যাত্রা বিরতিতে থামলাম হচ্ছে এলেঙ্গা রিসোর্টে। আমরা ইনফ্যাক্ট এর আগের বারেও যখন নাকি রাজশাহী যাচ্ছিলাম এই জায়গাতেই আমরা ঠিক একই জায়গাতে পার্ক করেছিলাম, একই জায়গাতে খেয়েছিলাম। এখন আজকের এই যাত্রা বিরতির যে সময়টুকু আমরা এক্সপেক্টেড টাইমের চেয়ে বেশি সময় নিলাম, তার একমাত্র কালপিট হচ্ছে এই যে ভদ্রলোক, যার নাম হচ্ছে হুজুর স্বামী। তো আমরা পরে বলবো ওনার কাছ থেকে, আমরা কি শুনে নিই আজকের এই দেরির পেছনে কারণটা কি একটু বলবেন? এর পিছনে কারণটা হচ্ছে আমরা তো আসলে 7টায় যাত্রা শুরু করার কথা ছিল। আনফরচুনেটলি আমরা 8:30টায় করছি, বেশিক্ষণ দেরি হয় নাই, বাংলা টাইম হিসেবে ঠিকই আছে। আনফরচুনেটলি কেন 8:30টায় একটু বলেন। ও আচ্ছা, ওই কেনটা না, আমি তো ছিলাম না, আমি কক্সবাজার গেছিলাম। তুমি কক্সবাজার কক্সবাজার গিয়েছিল এই ভদ্রলোক, কারণ তার মৌজ মাস্তের অভাব নাই। তার শিডিউল পেতে হলে আমাদেরকে 2 মাস ওয়েট করতে হয়। জি বলুন। কক্সবাজার থেকে আমরা এক্সপেক্টেড টাইমে আসতে পারি নাই। আমরা মনে করছিলাম যে রাত্র 12টার মধ্যে চলে আসবো, কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিক থাকার কারণে এটা 3টা সাড়ে 3টায় এসে আর কি পৌঁছাইতে পারি। ঘুম দিয়ে একটা দিছি, ঘুম দিয়ে ওঠার সময় উঠা দেখি যে 8টা বাজে। কিন্তু এই যে আমাদের বন্ধু রাজি, প্রিন্স ভিডিও করতেছে, বাবু ওর আমার বাসার নিচে 7টা থেকে বসে রয়েছে। মূল বিষয়বস্তু হচ্ছে তবে দুঃখিত, এটা ইন্টেনশনালি না, এটা হয়ে গেছে আর কি। বাট আমরা সবসময় টাইম মেনটেন করার চেষ্টা করি, ইনশাল্লাহ সামনে এটা থাকবে। ইনশাআল্লাহ করবো, আমরা সেটাতে কোনো কিছু মনে করিনি। আর আমাদের সাথে মূলত ক্যামেরাম্যান হিসেবে আজকে যিনি আছেন আমাদের বন্ধু বাবু, আর সাথে আছে বন্ধু প্রিন্স। তো আমরা এই যাত্রা বিরতির পরে সামনের কোনো একটা ক্লিপে আবার নেক্সট যে অংশটুকু সেগুলো নিয়ে আপনাদের সাথে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমরা এখন আমাদের ব্রেকফাস্টকে শুরু করতে পারি। যাত্রা পথের বিরতিতে ব্রেকফাস্ট কি কি হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে পরোটা, ভাজি, ডাল এবং আন্ডা। তো আপনার অনুভূতি কি প্রিন্স সাহেব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি শুরু করেন। আমরা এখন টোল দিয়ে যমুনা সেতু ক্রস করছি। আর এই মুহূর্তে আমরা ভিডিওতে যে পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি, আলটিমেটলি এটা কিছুই না। বিকজ ঢাকা থেকে আসার সময় যে পরিমাণ বৃষ্টি আমরা ফেস করে আসছিলাম, গাড়ির স্পিড ছিল লাইক 30 ম্যাক্সিমাম, এবং জায়গায় জায়গায় আমাদেরকে থামতে হয়েছে। আর দ্বিতীয়ত, এখন আমাদের বন্ধুরা সবাই জাগ্রত। আসল মজাটা আমরা দেখাতে পারছি না, কারণ তখন এতটাই মজাদার ছিল ওয়েদার, বন্ধুরা সবাই ঘুমন্ত ছিল। তো আমরা ডানে বায়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সুন্দর একটা রেল লাইন দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো রেল লাইন আন্ডার কনস্ট্রাকশন। তার মধ্যে দিয়ে দেখতে একটা রেল গেল, রাইট? আর বৃষ্টির জন্য এখন নদীর পানিও দেখা যাচ্ছে না। আমি জানি না বাবু দেখতে পাচ্ছি না। সেতুর পর থেকে বগুড়া পর্যন্ত যেতে আমাদের টেন্টেটিভ কত কিলো ড্রাইভ করতে হবে? এই তো টোল প্লাজার আরেক এন্ডে আমরা চলে আসছি। ওকে, সো বাই দিস টাইম উই ক্যান conclude that we ended the bridge officially. গোকুল মেধের ইতিহাস এখানে বলা আছে, আমি না হয় নাইবা বললাম। গোকুল মেধে ঢুকতে গেলে জনপ্রতি টিকিটের মূল্য গুনতে হবে 30 টাকা, আর গাড়ির জন্য পার্কিং গুনতে হবে 85 টাকা। আমরা এসেছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখবার জন্য। এটি বগুড়া জেলার গোকুল নামক একটি জায়গায় অবস্থিত, যা বগুড়া শহর থেকে খুব বেশি দূরে নয়। মমইন থেকে মিনিট 10 ড্রাইভের পর সে গোকুল নামক গ্রামে পৌঁছে যাওয়া যায়। শহরের ভেতরের রাস্তা তেমন খারাপ না, 4 লেনের কাজ চলছে। তাই কিছু দূরত্ব পর পর ইটের সোলিং এবং কিছুটা পিচ ঢালাই রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত গোকুল গ্রামের এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে।
প্রিয় দর্শক, আপনারা জানেন যে বহুল কথিত আছে এখানে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। এইটা হলো সেই জায়গা যেখানে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর সাজানো হয়েছিল। লক্ষিন্দরকে প্রোটেকশন দেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থাপনা এখান থেকে নেওয়া হয়েছিল। এটা মূলত একটা মিথ, এটা কোনো সত্য ঘটনা না, এটা একটা মানুষের মুখে মুখে একটি ঘটনা যেটা ব্যাপকভাবে পপুলার হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটা একটা সময় বৌদ্ধদের উপাসনালয় ছিল, পরবর্তীতে এটা সময় এটা আবার হিন্দুরা তাদের মন্দির হিসেবে এটাকে ব্যবহার করে। এই মন্দিরটা যেন প্রোটেক্টেড থাকে এই জন্য চারদিকে এত সুব্যবস্থাপনা, পিলারের মতো দেয়া। এটা একটা ফাউন্ডেশন, চারদিকে ফাউন্ডেশন করা মনে হচ্ছে মন্দিরটা যেন ধসে না পড়ে, নিরাপদ থাকে এই জন্য চারদিকে এইভাবে একটা স্থাপনা এবং সৌন্দর্যের জন্য পিলার গুলো করে। এই জায়গাটায় মূলত উপাসনালয়, এখানে বসে উপাসনা কার্যক্রম পরিচালনা করা হয়। তো মূল যেটা মানুষের মুখে মুখে শ্রুতি ছিল যে এটা একটা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, আসলে ব্যাপারটা সেটা না, কিন্তু এটা বহুলভাবে প্রচলিত। এটা সত্যিকার অর্থে এটা একটা মন্দির বা উপাসনালয় হিসেবে ব্যবহার হচ্ছে। ধন্যবাদ বন্ধু শামীম, আমাদেরকে তোর দেশের বাড়ির ইতিহাস এবং গল্প খুব সুন্দর করে বোঝানোর জন্য এবং বলার জন্য। আসলে সময়ের বিবর্তনে প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনার বিভিন্ন ভার্সন টাইম টু টাইম চেঞ্জ হয়ে আমাদের সামনে আসে। আমি যখন ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তখন সেখানে আসা দর্শনার্থীরা এবং যারা ওখানে বিভিন্ন ছোটোখাটো টয়েস বিক্রি করছিল তাদের মুখ থেকে শোনা আমি এক এক ভার্সন শুনতে পেলাম বেহুলা লক্ষিন্দরের আসল ইতিহাস সম্পর্কে। বাট আমরা তো আর এই সময় বলতে পারবো না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তো আমার কাছে মনে হয়েছে টোটাল ইতিহাসের বিভিন্ন ভার্সনটাকে যদি একটু অ্যানালাইসিস করে এভাবে বলা যায় তাহলে কীরকম হয়, চলুন তো একটু দেখে আসি। বেহুলা লক্ষিন্দরের গল্পের ইতিহাস অনেক জায়গাতে অনেকভাবেই বলা আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সহজভাবে দর্শকদের বোঝার জন্য গল্পের 3টা ভাগ যদি বিশ্লেষণ করতে পারা যায় তাহলে পুরো বিষয়টা অনেকটুকুই সহজ হবে। প্রথমত, বেহুলা হচ্ছে মধ্যযুগীয় মঙ্গল কাব্য মনসা মঙ্গলের একটি প্রধান চরিত্র। বেহুলার বাবা সাহা ছিলেন তৎকালীন একজন ব্যবসায়ী। দ্বিতীয়ত, লক্ষিন্দর ছিলেন চাঁদ সওদাগরের পুত্র। এই চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একজন একনিষ্ঠ পূজারী এবং তিনি অন্য কোনো ধর্মের উপাসনা করতেন না। তৃতীয়ত, হিন্দু দেবতা শিব প্রাচীন বাংলার সুবিখ্যাত এবং বহুল প্রচলিত ধর্মদেব, যার উপাসনায় অধিকাংশ মানুষ করে আসছিল। এই বিখ্যাত ধর্মদেবতা তার কন্যা ছিলেন মনসা, যে ছিল সর্পদেবী নামে পরিচিত, আর সাপ ছিল তার সর্বশক্তির উৎস। বেহুলার বাবা সাহা এবং লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন ব্যবসায়িক সতীর্থ। উভয়ের ছেলেমেয়ে সমসাময়িক হবার কারণে তারা বেহুলা এবং লক্ষিন্দরকে একে অপরের উপযুক্ত বলে নির্বাচন করেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সমস্যার শুরু বা বেহুলা লক্ষিন্দরের ইতিহাসের শুরুটা ঠিক এখানেই হয়। মনসার বাবা শিব মনসাকে বলে যদি কোনো ভক্তিমান শিব পূজারী প্রথম মনসার পূজা করেন তাহলেই কেবল পৃথিবীতে সর্প পূজার প্রচলন সম্ভব। মনসা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন সর্প পূজার সব ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু শিব পূজারী চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃতি জানায়, যে কারণে রাগে এবং ক্ষোভে মনসা চাঁদ সওদাগরকে শাপ দেন যেন দংশনে তার সব পুত্রের বিনাশ হয়। মনসার দেয়া শাপের দংশনে একে একে চাঁদ সওদাগরের সব পুত্র নিহত হয়, শুধু লক্ষিন্দর ছাড়া। তাই অতিরিক্ত সতর্কতা স্বরূপ চাঁদ সওদাগর লক্ষিন্দরের বিবাহের সময় এই বাসরঘর নির্মাণ করেন, যেটা ভেদ করে সাপ ভেতরে যাওয়া সম্ভব না। মনসা ভবিষ্যৎবাণী করেছিল যে তার প্রেরিত সাপে বাসর রাতেই লক্ষিন্দরের মৃত্যু হবে, এবং চাঁদ সওদাগরের এত প্রচেষ্টার পরেও ঠিক সেই বাসর রাতেই সর্পদংশনে লক্ষিন্দর মারা যায়। সে সময় একটি প্রচলিত প্রথা ছিল, সর্পদংশনে মৃত ব্যক্তিকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। স্বামীর প্রতি অগাধ ভালোবাসার নিদর্শন স্বরূপ বেহুলা সবার বাধাকে উপেক্ষা করে মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে এবং 6 মাস এই গ্রাম থেকে ওই গ্রামে ভাসতে থাকে। গ্রামবাসীরা সবাই বেহুলাকে মানসিক রোগী ভাবতে শুরু করে, যে কিনা মৃত স্বামীর পচে যাওয়া লাশের পাশে এইভাবে বসে দিনাতিপাত করছে এবং মনসায়ের কাছে লক্ষিন্দরের প্রাণ ভিক্ষা জারি রেখেছে।
কোনো এক সময় ভাসতে ভাসতে ভেলাটি এমন এক গ্রামে আসে যেখানে মনসায়ের পালক মাতা ধোপার কাজ করছিল এবং মনসার কাছে বেহুলার নির্বিচ্ছিন্ন প্রার্থনা দেখে তিনি বেহুলাকে মনসার কাছে নিয়ে যাবার এবং লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার অনুরোধ করার সিদ্ধান্ত নেন। মনসা বেহুলাকে আশ্বাস দেন যে সে তার স্বামীকে ফিরে পাবার যোগ্য। তাই মনসা তার ঐশ্বরিক ক্ষমতা বলে বেহুলা এবং তার মৃত স্বামীকে স্বর্গে পাঠিয়ে দেন এবং বলেন ঈশ্বরকে নেচে গিয়ে খুশি করলে তার স্বামী প্রাণ ফিরে পাবে। মনসা তার সাথে সাথে এটাও বেহুলাকে বলেন যে তার শ্বশুর চাঁদ সওদাগরকে অবশ্যই মনসায়ের পূজা করতে হবে। বেহুলা এক বাক্যে শর্ত মেনে নেয় এবং বলা আছে এরপর লক্ষিন্দরের মৃতদেহে ধীরে ধীরে প্রাণ ফিরে আসতে শুরু করে। মনসাকে দেয়া কথা অনুযায়ী স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে এসে বেহুলা তার শাশুড়ির সহযোগিতায় চাঁদ সওদাগরকে মনসার পূজা করতে সম্মত করেন। আমাদের যাত্রা বিরতির এই পর্যায়ে মহাস্থান ঘরের পর আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে মোমো ইনে। বগুড়ার নামকরা এই 5 স্টার হোটেলটি আসলে এমন একটা জায়গায় অবস্থিত যেটা আমাকে নিঃসন্দেহে বলতে হচ্ছে যে বাহিরের একটা যে বিদেশি অ্যাম্বিয়েন্স একটা হোটেলে থাকার পর তাকে 5 স্টার কনসিডার করা হয়, আমি বলবো নিঃসন্দেহে তা এটা বহন করছে। কারণ এখানে 5 স্টার হোটেলের যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলোর মধ্যে একটা রিকোয়ারমেন্ট আছে যে ইনাফ পার্কিং থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ পার্কিং এখানে আছে। একটা বড় সুইমিং পুল থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে বেশ বড় একটা সুইমিং পুল। একটু আমার বন্ধু বাবু যদি এদিকে দেখায়, এখানে বেশ লম্বা একটা সুইমিং পুল আছে। অন টপ অফ দ্যাট এখানে সিকিউরিটি সিস্টেমও দেখা যাচ্ছে। চারিদিকে হচ্ছে গিয়ে স্পটলাইট এবং বিভিন্ন সিকিউরিটিজ কর্নারগুলো জোরদারভাবে সেগুলোকে মেনটেন করা হচ্ছে। নিট অ্যান্ড ক্লিননেসের দিক থেকে আমি বলবো কোনো ধরনের কমতি আমি দেখতে পাচ্ছি না। একটু আগে আমরা আমাদের ঠিক থেকে গিয়েছিলাম ভেতরে, আমি তখন যে ওদের নিট অ্যান্ড ক্লিননেস দেখলাম, আমি নিঃসন্দেহে বলবো এটা যথেষ্ট পরিমাণ ভালো একটা পরিচয় বহন করছে। আর এখন এখানে যদি আমরা নাম্বার অফ ভিজিটার্স এর কথা বলি, ওরা মনে হয় ভালো মতো ওদেরকে ওয়েলকাম করছে, কারণ না হলে এখানে এত পরিমাণ বহিরাগত যারা বাইরের আউটসাইডার্স এখানে এসে টেকার কথা না। অল ইন অল আমি বলবো যে যথেষ্ট ভালো একটা লোকেশন, চাইলে এখানে আসলে একটা স্টে ওভার নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে স্টপ ওভারের জন্য একটা ভালো লোকেশন, এখানে কিছু বিরতি নেওয়া যেতে পারে। আর ফ্রেন্ডসরা মিলে আড্ডা দেওয়ার জন্য এটা একটা ভালো লোকেশন হিসেবেও ভালো একটা ভূমিকা রাখতে পারে। আমি ঠিক জানি না এটা কি। ও আচ্ছা, কেবল কার এখন পর্যন্ত মনে হয় চালু হয়নি, রাইট? আচ্ছা, ওপেন সোন, দ্যাট মিন্স এটা হয়তো কেবল কার খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তবে এখানে আমি একটা ফেরিস হুইল দেখতে পাচ্ছি। বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য যথেষ্ট পরিমাণ চয়েস এখানে বিদ্যমান এবং এখানে সাইনবোর্ডের মধ্যে কেবল কার সহ আর অন্যান্য অনেক কিছু আছে এবং আমার যতটুকু মনে হয় গোকাটও আছে, এখানে ট্রেন আছে। সো সামার সুইমিং পুলের সকল প্রকার স্বাদ মনে হয় এখানে পাওয়া যায়। আর আড্ডা দেওয়ার জন্য তো কফি শপ দেখতেই পাচ্ছি। সবচেয়ে বড় কথা যেটা, এটা হচ্ছে কি এখানকার সবচেয়ে বড় একটা আইকন হিসেবে যেটা আছে, বগুড়াতে চাইলে ঢাকার এভিয়েশন থেকে এসে ল্যান্ড করা যাবে হেলিকপ্টারে এবং এখান থেকে কাছাকাছি যে কোনো জায়গাতে বাই রোড ট্রাভেল করা যাবে। এখানে এভিয়েশনের জন্য একটা সাইনবোর্ড আছে যেখানে বলা আছে ঘন্টা প্রতি বা 15 মিনিটস বা 10 মিনিটসে কতটুকু তারা চার্জ নেবে এবং কোথায় তাদের ডেস্টিনেশন। তো ইট ক্যান বি আইডিয়াল চয়েস ফর ফ্যামিলি অ্যাজ ওয়েল। ডিসেল এভিয়েশনের ওখানে আমি একটা হাট দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এদের সাথে কথা বললে আরো বড় ধরনের ইনফরমেশন হয়তো পাওয়া গেলেও যেতে পারে। ওভারঅল আমি বলবো এটা আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা বেশ ভালো স্পট হতে পারে, তো আপনারা কনসিডার করতে পারেন। এবারে বগুড়া যাওয়ার উদ্দেশ্যটা আমাদের শুধুমাত্র যে হিস্টোরিক্যাল প্লেস দেখা তা ঠিক না, এর সাথে আমাদের আরেকটা অন্যতম উদ্দেশ্য ছিল আমাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া একটা বন্ধু ডক্টর শওকত আলী খান, যে বর্তমানে বগুড়াতে পোস্টে। আমরা চেয়েছিলাম এবার ওর সাথে দেখা করতে। আমাদের জার্নিটা যেহেতু উইকেন্ডে ছিল, উইকেন্ডে সাধারণত ডক্টররা আউটডোর চেম্বার করে, আপনারা সবাই জানেন। তো ওর আউটডোর চেম্বার হচ্ছে নওগাঁতে। বগুড়া শহর থেকে আরো 50 কিলোমিটার ড্রাইভ করে আমরা ওর সাথে দেখা করতে যাই সে নওগাঁতে। এই বয়সেও আমরা আমাদের পুরনো বন্ধুকে ফিরে পেয়ে ঠিক ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। ও একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং বগুড়ার একটি স্বনামধন্য ক্লিনিকেও এখন কর্মরত আছে। আমি ওর নাম ঠিকানা সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি কোনো বগুড়াবাসীর প্রয়োজন হয়। ঢাকামুখী গাড়ির চাপ অনেক বেশি থাকবে, কারণ যেহেতু সময়টা ছিল কোরবানি ঈদের পর। এই ভেবে আমরা অনেক গভীর রাত্রে বগুড়া থেকে স্টার্ট করার ডিসিশন নিই। আমরা অলমোস্ট 2:30 বা 3টার দিকে রওনা দিয়েছিলাম, বাট তাতে খুব একটা লাভ হয়নি, কারণ আমরা যখন ঢাকা পৌঁছি তখন বাজে সকাল 11টা।
আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো একটা পরবর্তী ভিডিওতে।